আশা করি সবাই ভালোই আছো। তোমাদের আজকে বাংলা ব্যাকরণের বাংলা ভাষার শব্দ ভাণ্ডার নিয়ে আজ আমরা আলোচনা করব। বাংলা ভাষা গোড়াপত্তনের দিকে স্বল্প সংখ্যক শব্দ দিয়ে যাত্রা শুরু করেছিল। এরপর মুসলিম শাসনের আবির্ভাবের ফলেই আরবি, ফার্সি, উর্দু ইত্যাদি ভাষার বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ইংরেজদের আগমনের ফলেই ইংরেজি ভাষা, এভাবে যুগে যুগে বিভিন্ন জাতি বাংলাদেশে আগমন করেছিল বলেই অনেক ভাষা বাংলা ভাষার শব্দভাণ্ডারে যুক্ত হয়েছিল। আর বাংলার মানুষ এই ভাষাগুলোকে অত্যন্ত আপন করে গ্রহণ করে নিয়েছিল। বাংলা ভাষার পণ্ডিতগণ বাংলা ভাষার শব্দভাণ্ডারকে 5 ভাগে ভাগ করেছেন। যেমন দেখো, আমি লিখে দিচ্ছি। 1, তৎসম শব্দ। 2, অর্ধ তৎসম শব্দ। 3, তদ্ভব শব্দ। 4, দেশি এবং 5, বিদেশি। এই 5 প্রকার শব্দের প্রথমে আমরা আলোচনা করব তৎসম শব্দ। তৎসম শব্দটিকে প্রথমে আমরা বিশ্লেষণ করে নেই। তৎ শব্দের অর্থ হলো তার, এর অর্থ হলো তার, আর সম শব্দের অর্থ হলো সমান, অর্থাৎ এর দ্বারা বোঝায় সংস্কৃতের সমান। সংজ্ঞাস্বরূপ বলা যায় যে শব্দ সরাসরি সংস্কৃত থেকে বাংলায় ব্যবহার করা হয় সেই শব্দগুলোকেই তৎসম শব্দ বলা হয়। যেমন চন্দ্র, ব্যাঘ্র ইত্যাদি এই শব্দগুলো সরাসরি সংস্কৃত থেকে বাংলায় ব্যবহার করা হয় বলেই এই শব্দগুলোকে তৎসম শব্দ বলা হয়। তখন তৎসম শব্দের কিছু চেনার উপায় আছে, যেগুলো তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে কখনো সমস্যা হবে না। আমি তৎসম শব্দ চেনার উপায়গুলো আমি লিখে দিচ্ছি। চেনার উপায় সহজেই তোমরা বুঝতে পারবে। যেমন শব্দে রেফ থাকবে, রেফ থাকলে আমরা বুঝতে পারবো যে এটি তৎসম শব্দ। যেমন সুবর্ণ, সুবর্ণ শব্দের এখানে কিন্তু রেফ আছে। আবার মনে করো বর্ণ শব্দটি কি এখানে কিন্তু রেফ আছে, এই রেফ দেখে আমরা বুঝতে পারি শব্দটি তৎসম। রিকার থাকলে, রিকার যদি থাকে তাহলে আমরা বুঝতে পারি শব্দটি তৎসম। যেমন কৃষক, এখানে কিন্তু দেখো এখানে কিন্তু রিকার রয়েছে। তারপরে তৃণ, এখানে কিন্তু রিকার রয়েছে। তারপর আমরা যদি দেখতে পাই কখনো শব্দের ভিতরে মূর্ধন্য স অথবা মূর্ধন্য থাকে, তাহলে কিন্তু আমরা সেটা বুঝে নেব শব্দটি তৎসম। যেমন এই যে কৃষক বানানে দেখো আমরা দেখতে পারি যে কৃষক বানানে কিন্তু এখানে মূর্ধন্য স রয়েছে। এভাবে যত শব্দ রয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে শব্দটি তৎসম। যেমন মানুষ শব্দে এখানে কিন্তু মূর্ধন্য স রয়েছে। তারপর আমরা দেখো হরিণ বানানে কিন্তু এখানে মূর্ধন্য রয়েছে। এই মূর্ধন্য থাকার কারণেই শব্দটি আমরা ধরে নেব তৎসম শব্দ। আমরা তৎসম শব্দ আরোভাবে বোঝা যেতে পারে। যেমন তৎসম উপসর্গের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তৎসম যদি উপসর্গ থাকে, যেমন পরি, প্রতি,
এরকম প্রণাম, তারপরে প্রতি, দেখো যেমন প্রতিকূল ইত্যাদি। প্রতি থাকলে প্রতি, পরা, পরি, এভাবে তৎসম উপসর্গ যেগুলো বৃষ্টি রয়েছে, বৃষ্টি দেখে আমরা বুঝতে পারবো শব্দটি তৎসম। এখন আসি অর্ধ তৎসম শব্দ, একটু খেয়াল করো। অর্ধ তৎসম, অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ প্রথমে আমরা এই শব্দটিকে আগে ভেঙে নেই। অর্ধ শব্দের অর্থ হলো আধা, আধা। আর তৎসম শব্দের অর্থ আমরা জানি, অর্থাৎ সংস্কৃতের সমান, অর্থাৎ সংস্কৃতের অর্ধেক, সংস্কৃতের অর্ধেক, অর্থাৎ আধা সংস্কৃত শব্দটিকেই অর্ধ তৎসম বলা হয়, আধা সংস্কৃত যেটা। অর্থাৎ সংজ্ঞাস্বরূপ বলতে পারি যে শব্দ সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে, অর্থাৎ কিঞ্চিত পরিবর্তন হয়ে যে শব্দ বাংলায় ব্যবহার হয় সেই শব্দগুলোকেই অর্ধ তৎসম শব্দ বলা হয়। আমি বিষয়টা আবার ক্লিয়ার করি, যে শব্দ সংস্কৃত থেকে আংশিক পরিবর্তিত হয়ে বা কিঞ্চিত পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহার করা হয় সেই শব্দটিকে অর্ধ তৎসম শব্দ বলা হয়। যেমন দেখি আমরা কৃষ্ণ, কৃষ্ণ থেকে শব্দটি ছিল সংস্কৃত, এখানে অর্ধ তৎসম শব্দ হয় কেষ্টা, কেষ্টা। দেখো গৃহিণী, গৃহিণী শব্দটি সংস্কৃত, এখান থেকে অর্ধ তৎসম শব্দ হয় গিন্নি, গিন্নি। মজার ব্যাপার হলো যে অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ আর কোনো বিবর্তন হয়নি এবং এই শব্দটি অপ্রচলিত, অপ্রচলিত এবং অব্যবহৃত। এই শব্দটি আর পরবর্তীতে বাংলা ভাষায় বা ভাষা ভাণ্ডারে কখনো ব্যবহার করা হয় না। এই শব্দটি অপ্রচলিত, এই সংস্কৃত শব্দটি এখন এটা ব্যবহার করা হয়। তাহলে আমরা জানলাম যে অর্ধ তৎসম শব্দ কিন্তু মানে আংশিক পরিবর্তন হয়েছিল, কিন্তু এটা বাংলা ভাষায় ব্যবহার করা হয় না, এটা অপ্রচলিত শব্দ বা অব্যবহৃত শব্দ। অর্ধ তৎসম শব্দ চেনার উপায় রয়েছে, আমরা সহজেই আমরা বুঝতে পারবো শব্দটি অর্ধ তৎসম শব্দ। যেমন চেনার উপায়, আমি একটি গল্পের মাধ্যমে অর্ধ তৎসম শব্দের চেনার উপায় বলে দিতে পারি। আমরা এই গল্পটি আমরা এখানে লিখে দেই যে কুৎসিত, কুৎসিত স্ত্রী মারা গেলে, মারা গেলে স্বামী, স্বামী জ্যোৎস্না রাতে, জ্যোৎস্না রাতে শ্রাদ্ধ করে বৈষ্ণবদের, বৈষ্ণবদের খাওয়ালো। আমরা জানি যে স্ত্রী যদি কালো হয় সাধারণত স্বামী চায় যে স্ত্রী কবে মারা যাবে, এরকম আমরা মনে করি। তো ঠিক এরকম গল্পে তাই আছে যে কুৎসিত স্ত্রী মারা যাওয়ার পর এক স্বামী জ্যোৎস্নারাতে কী করলো, শ্রাদ্ধ করে মানে অনুষ্ঠান করে বৈষ্ণবদের মানে ঠাকুরদের বা ওই সমাজে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এক সমাজে যারা ছিল বৈষ্ণব, তাদের অনুষ্ঠান করে খাইয়ে দিল। এই শব্দটি দেখে দেখো আমরা কুৎসিত, এখানে রয়েছে অর্ধ তৎসম শব্দ, এখানে যে কয়েকটা শব্দ রয়েছে তার মধ্যে সবগুলোই আমি ইন্ডিকেট করে দিচ্ছি। অর্ধ তৎসম শব্দ যেগুলো রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এটা অর্ধ তৎসম শব্দ। তারপরে জ্যোৎস্না, এটি অর্ধ তৎসম শব্দ। শ্রাদ্ধ অর্ধ তৎসম শব্দ। বৈষ্ণব এরা অর্ধ তৎসম শব্দ। আমরা একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমরা অর্ধ তৎসম শব্দ আমরা চিনতে পারবো যদি আমরা এই গল্পটি মনে রাখতে পারি। দেখো, কুৎসিত স্ত্রী মারা গেলে স্বামী জ্যোৎস্না রাতে শ্রাদ্ধ করে বৈষ্ণবদের খাওয়ালো। বিষয়টা একটু লক্ষ্য করো
এই শব্দে এখানে কুৎসিত শব্দটি পূর্বে কিন্তু ছিল, তৎসম ছিল, সংস্কৃত ছিল। যেমন কুৎসিত প্রথমে এটা ছিল, একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। সংস্কৃতে ছিল কুৎসিত, আর অর্ধ তৎসম শব্দ হয়ে গেছে এরা কুৎসিত, লক্ষ্য করো। কিন্তু এটা অপ্রচলিত, অব্যবহৃত। তোমাদের বলেছি যে অর্ধ তৎসম শব্দ কিন্তু সংস্কৃত থেকে আংশিক পরিবর্তিত হয়েছিল বা কিঞ্চিত পরিবর্তিত হয়েছিল, কিন্তু বাংলা ভাষায় এটা অব্যবহৃত, অপ্রচলিত শব্দ। যেমন তারপর এখানে রয়েছে গৃহিণী, শব্দটি গিন্নি। এভাবে শব্দগুলো পূর্বে সংস্কৃত ছিল, পরে এটা অর্ধ তৎসম শব্দ। এখন আমরা জানব তদ্ভব শব্দ। তদ্ভব শব্দে তদ্ভব তৎ শব্দের অর্থ হলো তার, তৎ শব্দের অর্থ হলো তার, আর ভব মানে শব্দের অর্থ হলো, ভব শব্দের অর্থ হলো উৎপন্ন, অর্থাৎ তার থেকে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। সংস্কৃত থেকে উৎপন্ন শব্দকেই তদ্ভব শব্দ বলা হয়। সংজ্ঞা ক্ষেত্রে আমরা বলতে পারি, সংজ্ঞাটা ঠিক এভাবে হচ্ছে। তাহলে দেখো, যে শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের স্তর পেরিয়ে বাংলায় এসেছে, সেই শব্দকেই তদ্ভব শব্দ বলা হয়। আমি বিষয়টা আবারও ক্লিয়ার করি। যে শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের স্তর পেরিয়ে বাংলায় এসেছে, সেই শব্দকে তদ্ভব শব্দ বলা হয়। তো তদ্ভব শব্দের আমি উদাহরণ দিচ্ছি তোমাদের। যেমন এখানে সংস্কৃত, এখানে লিখলাম হলো প্রাকৃত, এখানে লিখলাম তদ্ভব। বিষয়টা লক্ষ্য করো, একটু মনোযোগ দাও তোমরা। দেখো, সংস্কৃত এখানে ছিল এটা হাস, সহজ একটি উদাহরণ দিয়ে দিচ্ছি। হস্ত, এখানে প্রাকৃতে কি ছিল? হন্ত, আর এরা তদ্ভব হয়ে গেল হলো হাত। ঠিক এরকমভাবে দুগ্ধ, সংস্কৃতে ছিল দুগ্ধ, আর প্রাকৃত হয়ে গেল দুধ, আর তদ্ভব হয়ে গেল দুধ। দেখো, যে আমরা কিন্তু সহজেই সংজ্ঞাটা কিন্তু বলতে পারি, এই পরিবর্তন থেকে কিন্তু বলতে পারি যে শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের স্তর পেরিয়ে বাংলায় এসেছে, বাংলায় ব্যবহার করা হয়, সেই শব্দকে তদ্ভব শব্দ বলা হয়। আমি তোমাদের জানার সুবিধার্থে আরও কিছু আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করতে চাই। দেখো, দুধ, দেখো যেমন চক্র, দেখো তোমরা একটু লক্ষ্য করো, চক্র থেকে চক্র থেকে চাকা। লক্ষ্য করো, এই যে দেখো শব্দের বিবর্তন, এই বিবর্তনের শেষ যে ধাপ, নতুন যে রূপ, এই শব্দটিকে বলা হয় তদ্ভব শব্দ। আর এই শব্দটিকে খাঁটি বাংলা শব্দ বলা হয়, খাঁটি বাংলা শব্দ বলা হয়। যেহেতু এটা সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে একদম খাঁটি রূপ নিয়েছে, এই শব্দটি হলো খাঁটি বাংলা শব্দ। এখন আসি দেশি শব্দ। তার আগে আমি তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। হয়তো তোমরা মনে করতে পারো যে প্রাকৃত শব্দ ছিল প্রাকৃত, কিন্তু কি ছিল? অব্যবহৃত, অপ্রচলিত। আর এদিকে অর্ধ তৎসম এটি কিন্তু অপ্রচলিত ছিল। প্রাকৃত শব্দ অপ্রচলিত ছিল, অর্ধ তৎসম শব্দ কিন্তু অপ্রচলিত ছিল।
কিন্তু পার্থক্য কোথায়? দুটো বিষয়টি কি এক? দুটি ভাষা কি এক? না, একটি পার্থক্য রয়েছে। তোমরা একটু লক্ষ্য করো, প্রাকৃত এবং অর্ধতৎসম দুটাই অপ্রচলিত শব্দ, কিন্তু পার্থক্য এখানেই যে প্রাকৃত শব্দটি পরিবর্তিত হয়েছিল। প্রাকৃত শব্দটি পরিবর্তিত হয়েছিল, যেমন যেমন কর্মকার, কর্মকার, কর্মকার থেকে কর্ম আর, কর্ম আর, কর্ম আর থেকে কামার, কামার। দেখো এরা প্রাকৃত শব্দ, এটা প্রাকৃত শব্দ। লক্ষ্য করো, এটা কিন্তু প্রাকৃত শব্দ, কিন্তু এই শব্দটি পরে পরিবর্তিত হয়েছিল। পরিবর্তিত হয়েছিল বলেই এটা হলো প্রাকৃত শব্দ। আর এই অর্ধতৎসম শব্দ আমরা এখানে লক্ষ্য করতে পারি, যে দেখতে পারি যে অর্ধতৎসম শব্দ কেসটা এটা আর পরিবর্তিত হয়নি, কেসটা পর্যন্তই শেষ। আর অর্ধতৎসম প্রাকৃত শব্দ পরিবর্তিত হয়েছিল, প্রাকৃত থেকে তদ্ভব শব্দ এসেছে, কিন্তু অর্ধতৎসম থেকে আর কোনো শব্দ পরিবর্তন হয়নি। এটাই হলো পার্থক্য। এরপরে আমরা দেশি শব্দ জানব। দেশি শব্দ বলতে বুঝি আমরা দেশি, অর্থাৎ বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষাকে বাংলা ভাষা বলা হয় বা এটাকে দেশি ভাষা বলা হয়। তো দেশি ভাষা চেনার উপায় রয়েছে। তার আগে আমি কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের। দেশি ভাষা যেমন পেট, তারপর গোন্স ইত্যাদি শব্দ কিন্তু দেশি শব্দ বা দেশি ভাষা। তো এখন দেশি ভাষা শব্দ চেনার উপায় রয়েছে। তোমাদের পাঠ্যপুস্তকে যে কয়েকটি দেশি শব্দ রয়েছে, সেই দেশি শব্দগুলো আমি একটি গল্পের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, একটি লক্ষ্য করো, গল্পটি মনোযোগ দিকে লক্ষ্য করো যে 20 বছরের এক মেয়ে, 20 বছরের এক মেয়েকে বিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়া হলো 20 বছরের এক মেয়েকে বিয়ে দেওয়া হলো। স্বামী টোপর পড়েছিল। স্বামী কি পড়েছিল? তাহলে লক্ষ্য করো, স্বামী কি পড়েছিল? টোপর পড়েছিল। 20 বছরে এক মেয়েকে বিয়ে দেওয়া হলো, তারপরে স্বামী টোপর পড়েছিল। স্বামী টোপর পড়েছিল। মেয়েটি স্বামীর বাড়িতে গিয়ে, মেয়েটি স্বামীর বাড়িতে ঢেকি দিয়ে ধান ভানে এবং কুলা দিয়ে ঝেড়ে চুলায় দেয়। বর গঞ্জে ডিঙ্গা নৌকায় চোঙ্গার ব্যবসা করেন। তিনি আসার সময় ডাগর ডা বানেন, কারণ স্ত্রীর পেটে বাচ্চা হয়েছে।
ছোট্ট একটি গল্পের মাধ্যমে আমরা দেশি শব্দ চিনতে পারবো। বিষয়টি অনেক কঠিন হলেও যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের সরকারি বেসরকারি যত চাকরি রয়েছে সকল পরীক্ষাতেই তোমরা বিষয়টি নাম্বার তোমরা রিসিভ করতে পারবে। তো দেখো, তোমাদের পাঠ্যপুস্তকে যতগুলো দেশি শব্দ রয়েছে সবগুলো দেশি শব্দই আমি একটি গল্পের মাধ্যমে উপস্থাপন করেছি। দেখো এখানে কুড়ি 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 শব্দটি দেশি। তারপরে দেখো এখানে টোপর টোপর শব্দটি দেশি। তারপরে এখানে দেখো ঢেকি শব্দটি দেশি। তারপরে এখানে দেখো কুলা কুলা শব্দটি দেশি। তারপর তোমরা একটু দেখো এখানে চুলা চুলা একটি চুলা দেশি শব্দ। তারপরে গঞ্জে গঞ্জ একটি দেশি শব্দ। ডিঙ্গা একটি দেশি শব্দ। তারপর চোঙ্গা চোঙ্গা অর্থাৎ বাঁশের যে চোঙ্গা একসময় মানুষ ব্যবহার করতো টাকা পয়সা রাখার জন্য চোঙ্গা ব্যবহার করতো, সে চোঙ্গা। তারপরে তিনি ডাগর ডাগর এখানে দেশি শব্দ। ডাব এটি দেশি শব্দ। পেট এটি দেশি শব্দ। আমরা একসাথে শব্দগুলো আমরা মুখস্থ করতে পারবো না, মনে রাখাও কঠিন হবে। তবে গল্পটি যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা দেশি শব্দ আমরা বুঝতে পারবো আমরা। তো দেখো যে 20 বছরের এক মেয়েকে বিয়ে দেওয়া হলো, স্বামী টোপর পড়েছিল। মেয়েটি স্বামীর বাড়ি ঢেকি দিয়ে ধান বানে এবং কুলা দিয়ে ঝেড়ে চুলায় দেয়। বর কি করেন? বর গঞ্জে ডিঙ্গা নৌকায় চুঙ্গার ব্যবসা করেন। তিনি আসার সময় ডাগর ওই ভাবির জন্য ডাগর ডাব আনেন, কারণ স্ত্রীর পেটে ওই ভাবির পেটে বাচ্চা হয়েছে। যাই হোক, আমরা এই গল্পটির মাধ্যমে আমরা দেশি শব্দ আমরা চিনতে পারবো। এখান থেকে কিন্তু অনেক পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে, বিষয়টা একটু ভালো করে দেখে নিবা। এখন আসি বিদেশি শব্দ। বিদেশি শব্দ বিদেশি নামটাই বিদেশি শব্দ। তো বিদেশি শব্দ বলতে এখানে একসময় বাংলাদেশে সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্য করার জন্য বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রচার করার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতি বাংলাদেশে আগমন করেছিল। তারা ওই সময় যে শব্দগুলো যে ভাষা ব্যবহার করেছিল সেই শব্দগুলোই আমাদের শব্দভাণ্ডারে যুক্ত হয়েছে। সেই শব্দগুলো দেখে মনে হয় একদম আমাদের নিজস্ব ভাষা, কিন্তু আসলে শব্দটি বিদেশি ভাষা। তো বিদেশি ভাষা আমরা সহজে আমরা বুঝতে পারি। দেখো যে বিদেশি শব্দ এখানে যেমন রয়েছে আরবি, ফার্সি, ইংরেজি, অলন্দাজ, ফরাসি। দেখো যেমন আরবি, দেখো যেমন কালেমা, কিয়ামত, কুরআন, এভাবে যত শব্দ রয়েছে সবই কিন্তু আরবি শব্দ। আবার ফার্সি, দেখো ফার্সি শব্দ এখানে যেমন নামাজ। মনে হচ্ছে যে দেশি শব্দ, কিন্তু শব্দটি ফার্সি শব্দ। নামাজ, রোজা, দোজক, ফেরেশতা, প্রভু ইত্যাদি শব্দ কিন্তু ফার্সি ভাষার শব্দ। আবার এরকম ইংরেজি দেখো যেমন চেয়ার, টেবিল ইত্যাদি শব্দ দেশি, আমরা সহজে এরা বুঝতে পারি। তো যাই হোক, অলন্দাজ শব্দ যেমন
হরতন, রুইতন, ইস্কাপন, টেক্কা, তুরুপ ইত্যাদি শব্দ অলন্দাজ শব্দ। ফরাসি ভাষার শব্দ দেখো কার্তুস, কুপন। চীনা শব্দ লক্ষ্য করো একটু, চীনা শব্দ চা, চিনি ইত্যাদি ইত্যাদি শব্দ বিদেশি শব্দ। এভাবে আরও অসংখ্য শব্দ রয়েছে যা বাংলা ভাষার শব্দভাণ্ডারে যুক্ত হয়েছে। বাংলা ভাষা এগুলোকে সাদরে গ্রহণ করেছে উচ্চারণের সুবিধার জন্য বা তাদের পারস্পরিক যোগাযোগ সুসম্পর্ক ভালোভাবে যোগাযোগ করার জন্যই এই ভাষাগুলো আজও বাংলা ভাষার শব্দভাণ্ডারে যুক্ত হয়েছে। ঠিক আছে, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা ভালো করে পড়বে এবং সবচেয়ে চর্চার মাধ্যমেই মেধা বিকশিত হয়। চর্চায় একটা মানুষকে দক্ষ করে তোলে। তোমরা আশা করি তোমরা চর্চা করবে। ঠিক আছে, তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ, ভালো থেকো।